গয়া আমার সর্বস্ব ভেঙে দিয়ে হাতে আমার একা বসিয়ে দিয়ে পালিয়েছে গো। এই দেখো, দেখো ফুলে উঠেছে বলিয়া সে স্বামীকে হাতটা দেখাইল। শিবুর পশ্চাতে তার ছোট সম্বন্ধী ছিল, হুঁশিয়ার আর লেখাপড়া জানে বলিয়া জমিদার বাটিতে যাইবার সময় শিবু তাহাকে ওপাড়া হইতে ডাকিয়া লইয়া গিয়াছিল। সে কহিল, সামন্তমশাই, এ সমস্তই ছোট সামন্তর কারসাজি, ছেলেকে দিয়ে সেই এ কাজ করিয়েছে। কি বলো দিদি, এই নয়? গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা পড়ব তার নাম মামলার ফল। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বুড়া বৃন্দাবন সামন্তর মৃত্যুর পরে তাহার দুই ছেলে শিবু ও শম্ভু সামন্ত প্রত্যহ ঝগড়া করিয়া মাস 6 একান্নে এক বাটিতে কাটাইল। তাহার পরে একদিন পৃথক হইয়া গেল। গ্রামের জমিদার চৌধুরী মশাই নিজে আসিয়া তাহাদের চাষবাস, জমিজমা, পুকুর, বাগান সমস্ত ভাগ করিয়া দিলেন। ছোট ভাই সুমুখের পুকুরের ওধারে খান্দুই মাটির ঘর তুলিয়া ছোট বউ এবং ছেলেপুলে লইয়া বাস্তু ছাড়িয়া উঠিয়া গেল। সমস্তই ভাগ হইয়াছিল, শুধু একটা ছোট বাঁশ ঝাড় ভাগ হইতে পাইল না। কারণ বড় ভাই শিবু আপত্তি করিয়া কহিল, চৌধুরী মশাই, বাঁশ ঝাড়টা আমার নিতান্ত চাই। চালের বাতা বাখারি বদলাতে খোটাখুটি দিতে বাঁশ আমার নিত্য প্রয়োজন। ছোট ভাই শম্ভু বলিল, আহা, আমার ঘরে কলা গাছ চিড়ে দিলেই হবে না? বাঁশ ঝাড়টা আমার না থাকলে চলবে না, তা বলে দিচ্ছি। সুতরাং এই সম্পত্তিটা রহিল দুই শরিকের। তাহার ফল হইল এই যে শম্ভু একটা কঞ্চিতে হাত দিতে আসিলেও শিবু দা লইয়া তাড়িয়া আসে, এবং শিবুর স্ত্রী বাঁশঝাড়ের তলা দিয়া হাঁটিলেও শম্ভু লাঠি লইয়া মারিতে দৌড়য়। সেদিন সকালে এই বাঁশঝাড় উপলক্ষ করিয়াই উভয় পরিবারের তুমুল দাঙ্গা হইয়া গেল। একটা দৈবকার্যে বড় বউ গঙ্গামণির কিছু বাঁশপাতার আবশ্যক ছিল। পল্লীগ্রামে এই বস্তুটি দুর্লভ নয়, কিন্তু নিজের থাকিতে পরের কাছে হাত পাতিতে তাহার শরম বোধ হইল। কি কারণে শম্ভুর সেদিন মাঠে বাহির হইতে বিলম্ব হইয়াছিল। ছোট বউ পুকুর ঘাট হইতে উঠি পড়ি করিয়া ছুটিয়া আসিয়া স্বামীকে সংবাদ দিল। শম্ভু শুনিয়াই রই রাই শব্দে সমস্ত পাড়া তোলপাড় করিয়া পাতা কয়েকটি কাড়িয়া টান মারিয়া ফেলিয়া দিল, এবং সঙ্গে সঙ্গে বড় ভাজের প্রতি নানা কটুবাক্য প্রয়োগ করিল। বড় বউ কাঁদিতে কাঁদিতে বাড়ি গিয়া মাঠে স্বামীর নিকট খবর পাঠাইয়া দিল। শিবু লাঙল ফেলিয়া কাস্তে হাতে করিয়া ছুটিয়া আসিল, এবং বাঁশঝাড়ের অদূরে দাঁড়াইয়া অনুপস্থিত কনিষ্ঠের উদ্দেশ্যে অস্ত্র ঘুরাইয়া চিৎকার করিয়া এমন কাণ্ড বাঁধাইল যে ভিড় জমিয়া গেল। তাহাতেও যখন ক্ষোভ মিটিল না, তখন সে জমিদার বাড়িতে নালিশ করিতে গেল, এবং এই বলিয়া শাসাইয়া গেল যে চৌধুরী মশাই এর বিচার করেন ভালো, না হইলে সে সদরে গিয়া 1 নম্বর রুজু করিবে, তবে তাহার নাম শিবু সামন্ত। ওদিকে শম্ভু বাঁশপাতা কাড়ার কর্তব্যটা শেষ করিয়াই মনে সুখে হাল গরু লইয়া মাঠে চলিয়া গিয়াছিল। বাড়িতে ছোট বউ একা। ইতিমধ্যে ভাসুর আসিয়া চিৎকারে পাড়া জড়ো করিয়া বীরদর্পে একতরফা জয়ী হইয়া চলিয়া গেলেন। ভাদ্রবধূ হইয়া সে সমস্ত কানে শুনিয়াও একটা কথারও জবাব দিতে পারিল না। ইহাতে তাহার মনস্তাপ ও স্বামীর বিরুদ্ধে অভিমানের অবধি রইল না। সে রান্নাঘরের দিকেও গেল না, বিরস মুখে দাওয়ার উপর পা ছড়াইয়া বসিয়া রহিল। শিবুর বাড়িতেও সেই দশা। বড় বউ প্রতিজ্ঞা করিয়া স্বামীর পথ চাহিয়া বসিয়া আছে। হয় সে ইহার একটা বিহিত করুক, নয় সে জলটুকু পর্যন্ত মুখে না দিয়া বাপের বাড়ি চলিয়া যাইবে। বেলা 1.5 প্রহর হইয়া গেল, তখনও শিবুর দেখা নাই। এমন সময় বাহিরের দরজায় ঝনাত করিয়া সজোরে ধাক্কা দিয়া ছোট ভাই শম্ভুর বড় ছেলে গয়ারাম প্রবেশ করিল।
বয়স তাহার 16-17, কিন্তু এই বয়সেই ক্রোধ এবং ভাষা তাহার বাপকেও ডিঙাইয়া গিয়াছিল। সে গ্রামের মাইনর স্কুলে পড়ে, আজকাল মর্নিং স্কুল। বেলা 10:30টায় স্কুলের ছুটি হইয়াছে। গয়ারামের যখন 1 বৎসর বয়স, তখন তাহার জননীর মৃত্যু হয়। তাহার পিতা শম্ভু পুনরায় বিবাহ করিয়া নূতন বধূ ঘরে আনিল বটে, কিন্তু এই মা মরা ছেলেটিকে মানুষ করিবার দায় জ্যাঠাইমার উপরেই পড়িল, এবং এতকাল 2 ভাই পৃথক না হওয়া পর্যন্ত এ ভার তিনি বহন করিয়া আসিতেছিলেন। বিমাতার সহিত তাহার কোনোদিনই বিশেষ কোনো সম্বন্ধ ছিল না। এমনকি তাহার নূতন বাড়িতে উঠিয়া যাওয়ার পরেও গয়ারাম যেখানে যেদিন সুবিধা পাইত আহার করিয়া লইত। আজ সে বাড়ি ঢুকিয়া বিমাতার মুখ ও আহারের বন্দোবস্ত দেখিয়া রাগে আগুন হইয়া জ্যাঠাইমার বাড়ি আসিয়াছিল। জ্যাঠাইমার মুখ দেখিয়া সেই আগুনে কেরোসিন পড়িল। সে কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জ্যাঠাইমা, ভাত দে। জ্যাঠাইমা কথা কহিলেন না, যেমন বসিয়াছিলেন তেমনি বসিয়া রহিলেন। ক্রুদ্ধ গয়রাম মাটিতে একটা পা ঠুকিয়া বলিল, ভাত দিবি না দিবি না? গঙ্গামণি সক্রোধে মুখ তুলিয়া তর্জন করিয়া কহিলেন, তোর জন্যে ভাত রেঁধে বসে আছি যে দেব? হ্যাঁ, বলি তো, 7 মা বাগি ভাত দিতে পারলে না যে এখানে এসেছিস হাঙ্গামা করতে? গয়ারাম চেঁচাইয়া বলিল, সে আবেগের কথা জানি নে, তুই দিবি কিনা বল। না দিবি তো চললুম, আমি তোর সব হাঁড়ি করে ভেঙে দেব আজ। বলিয়া সে একটা চেলা কাঠ তুলিয়া সবেগে রন্ধনশালার অভিমুখে চলিল। জ্যাঠাইমা সভয়ে চিৎকার করিয়া উঠিলেন, গয়া, হারামজাদা দোষী, বাড়াবাড়ি করিস না বলছি। 2 দিন হয়নি আমি নতুন হাঁড়ি কুড়ি কেড়েছি। গয়ারাম রান্নাঘরের শিকলটায় হাত দিয়াছিল। হঠাৎ একটা নতুন কথা মনে পড়ায় সে অপেক্ষাকৃত শান্তভাবে ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা, ভাত না দিস না দিবি আমি চাই নে। নদীর ধারে বটতলায় বামুনদের মেয়েরা সব ধামা ধামা চিড়ে মুরগি নিয়ে পুজো করছে, যে চাইছে দিচ্ছে, দেখে এলুম। আমি চললুম তেনাদের কাছে। গঙ্গামণির তৎক্ষণাৎ মনে পড়িয়া গেল আজ অরণ্য ষষ্ঠী, এবং এক মুহূর্তেই তাহার মেজাজ কড়ি হইতে কোমলে নামিয়া আসিল। তথাপি মুখের জোর রাখিয়া কহিলেন, তাই যা না, কেমন খেতে পাস দেখি, দেখিস তখন। বলিয়া গয়া একখানা ছেঁড়া গামছা টানিয়া লইয়া সেটা কোমরে জড়াইয়া প্রস্থানের উদ্যোগ করিতেই গঙ্গামণি উত্তেজিত হইয়া বলিলেন, আজ ষষ্ঠীর দিনে পরের ঘরে চেয়ে খেলে তোর কি দুর্গতি করি তা দেখিস হতবাগা। গয়া জবাব দিল না। রান্নাঘরে ঢুকিয়া 1 খামচা তেল লইয়া মাথায় ঘষিতে ঘষিতে বাহির হইয়া গেল। গঙ্গামণি তাহার পিছনে পিছনে রাস্তা পর্যন্ত আসিয়া চেঁচাইতে লাগিলেন, আজ ষষ্ঠীর দিনে কাজ ছেলে ভাত খায় যে তুই ভাত খেতে চাস? পাটালি গুড়ে সন্দেশ দিয়ে, চাপা কলা দিয়ে, দুধ দই দিয়ে ফলার করলে চলে না যে তুই যাবি পরের ঘরে চেয়ে খেতে? বাড়িতে সবই তো মজুদ, ডুবটা দিয়ে আয় না। গয়া কহিল, ফলার তোর পচে পচুক, রোজ রোজ আবাগিরা ঝগড়া করে রান্নাঘরে সেকাল টেনে দিয়ে পা ছড়িয়ে বসে থাকবে, আর রোজ আমি 3 পর বেলায় ভাত ভাত খাবো। যা, আমি তোদের কারো কাছে খেতে চাই নে। বলিয়া সে হন হন করিয়া চলিয়া যায় দেখিয়া গঙ্গামণি সেইখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো গলায় চেঁচাইতে লাগিলেন, আজ ষষ্ঠীর দিনে কারো কাছে চেয়ে খেয়ে অমঙ্গল করিস নে গয়া, লক্ষ্মী বাপ আমার, না 4টে পয়সা দেব। শোন, চাইনি আমি ফলার, চাইনি আমি পয়সা। বলিতে বলিতে দ্রুত বেগে গয়া প্রস্থান করিল। গঙ্গামণি বাড়ি ফিরিয়া রাগে দুঃখে অভিমানে নির্জীবের মতো দাওয়ার উপর বসিয়া পড়িলেন, এবং গয়ার কুব্যবহারে মর্মাহত হইয়া তাহার বিমাতার মাথা খাইতে লাগিলেন। কিন্তু নদীর পথে চলিতে চলিতে গয়ার জ্যাঠাইমার কথাগুলো কানে বাজিতে লাগিল। একে উত্তম আহারের প্রতি তাহার একটু অধিক লোভ ছিল, তাহার উপর 4 পয়সা দক্ষিণা। মনটা তাহার দ্রুত নরম হইয়া আসিতে লাগিল।
স্নান সারিয়া গয়ারাম উঠানে দাঁড়াইয়া ডাক দিল, ফলারে সব শিগগির নিয়ে আয় জ্যাঠাইমা, আমার বড্ড খিদে পেয়েছে। কিন্তু পাটালি সন্দেশ কম দিবি তো, আমি তোকেই খেয়ে ফেলবো। গঙ্গামণি গয়ার ডাক শুনিয়া মনে মনে প্রমাদ গণিলেন। ঘরে দুধ, দই, চিঁড়া, গুড় ছিল বটে, কিন্তু চাঁপা কলাও ছিল না, পাটালি গুড়ের সন্দেশও ছিল না। তখন গয়াকে আটকাইবার জন্য যা মুখে আসিয়াছিল তাই বলিয়া লোভ দেখাইয়াছিলেন। তিনি কহিলেন, তুই ততক্ষণ ভিজে কাপড় ছাড় বাবা, আমি আসছি। শিগগির আয় বলিয়া গয়া কাপড় ছাড়িয়া নিজেই একটা আসন পাতিয়া প্রস্তুত হইয়া বসিল। তাহার প্রসন্ন মেজাজ দেখিয়া খুশি হইয়া গঙ্গামণি বলিলেন, এই তো আমার লক্ষ্মী ছেলে, কথায় কথায় কি রাগ করতে আছে বাবা? বলিয়া তিনি ভাঁড়ার হইতে আহারের সমস্ত আয়োজন আনিয়া সম্মুখে উপস্থিত করিলেন। গয়ারাম জিজ্ঞাসা করিল, চাপা কলা কয়? গঙ্গামণি ইতস্তত করিয়া কহিলেন, দেখ না বাবা, ঢাকা দিতে মনে নেই, সব কটা ইঁদুরে খেয়ে গেছে। গয়া হাসিয়া বলিল, কলা কি ইঁদুরে খায়? তোর ছিল না তাই বল না। গঙ্গামণি অবাক হইয়া কহিলেন, সে কি কথা রে, কলা ইঁদুরে খায় না? গয়া চিঁড়া দই মাখিতে মাখিতে বলিল, আচ্ছা খায় খায়, কলা আমার দরকার নেই, পাটালি গুড়ের সন্দেশ নিয়ে আয়, কম আনিস নি জানো। জ্যাঠাইমা পুনরায় ভাঁড়ারে ঢুকিয়া সভয়ে বলিয়া উঠিলেন, হি বাবা, যা, এও ইঁদুরে খেয়ে গেছে বাবা, এক ফোঁটা নেই। গয়া চোখ পাকাইয়া চেঁচাইয়া বলিল, পাটালি গড়ি কাকাটা ইঁদুরে খায়? রাক্ষসী, আমার সঙ্গে চালাকি? তোর যদি কিছু নেই তবে কেন আমাকে ডাকলি? জ্যাঠাইমা বাহিরে আসিয়া কহিলেন, সত্যি বলছি গয়া। গয়া লাফাইয়া উঠিয়া কহিল, তবু বলছে সত্যি? যা, আমি তো কিচ্ছু খেতে চাই নে। বলিয়া সে পা দিয়া টান মারিয়া সমস্ত আয়োজন উঠানে ছড়াইয়া ফেলিয়া দিয়া বলিল, আচ্ছা, আমি দেখাচ্ছি মজা। বলিয়া সেই চেলা কাঠটা হাতে তুলিয়া ভাঁড়ারের দিকে ছুটিল। গঙ্গামণি হাঁ হাঁ করিয়া ছুটিয়া গিয়া পড়িলেন, কিন্তু চক্ষের নিমেষে ক্রুদ্ধ গয়া হাঁড়ি কুঁড়ি ভাঙিয়া জিনিসপত্র ছড়াইয়া একাকার করিয়া দিল। বাধা দিতে গিয়া তিনি হাতের উপর সামান্য একটু আঘাত পাইলেন। ঠিক এমনি সময় শিবু জমিদার বাটি হইতে ফিরিয়া আসিল। হাঙ্গামা শুনিয়া কারণ জিজ্ঞাসা করিতেই গঙ্গামণি স্বামীর সাড়া পাইয়া কাঁদিয়া উঠিলেন। ও বাবা গো! গয়ারাম হাতের কাঠটা ফেলিয়া দিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। শিবু ক্রুদ্ধ স্বরে প্রশ্ন করিল, কি ব্যাপার কি? গঙ্গামণি কাঁদিয়া কহিল, গয়া আমার সর্বস্ব ভেঙে দিয়ে হাতে আমার একা বসিয়ে দিয়ে পালিয়েছে গো। এই দেখো, দেখো ফুলে উঠেছে। বলিয়া সে স্বামীকে হাতটা দেখাইল। শিবুর পশ্চাতে তার ছোট সম্বন্ধী ছিল, হুঁশিয়ার আর লেখাপড়া জানে বলিয়া জমিদার বাটিতে যাইবার সময় শিবু তাহাকে ওপাড়া হইতে ডাকিয়া লইয়া গিয়াছিল। সে কহিল, সামন্তমশাই, এ সমস্তই ছোট সামন্তর কারসাজি, ছেলেকে দিয়ে সেই এ কাজ করিয়েছে। কি বলো দিদি, এই নয়? গঙ্গামণির তখন অন্তর জ্বলিতেছিল। সে তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া কহিল, ঠিক কথা, এর কি করবে তোমরা করো, নইলে আমি গলায় দড়ি দিয়ে মরব। শিবুর আর হিতাহিত জ্ঞান রহিল না। সে প্রচণ্ড একটা শপথ করিয়া বলিয়া উঠিল, এই আমি চললুম থানায় দারোগার কাছে। এর বিহিত না যদি করতে পারি তো আমি বিন্দু সামন্তর ছেলে নই। তাহার শালা কহিল, আইন মতে এর নাম অনধিকার প্রবেশ। লাঠি নিয়ে বাড়ি চড়াও হওয়া, জিনিসপত্র ভাঙা, মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এর শাস্তি 6 মাস জেল। সামন্তমশাই, তুমি কোমর বেঁধে দাঁড়াও দেখি,
আমি কেমন বাপ বেটাকে একসঙ্গে জেলে পুরতে পারি দেখো। শিবু আর দ্বিরুক্তি করিল না, সম্বন্ধীর হাত ধরিয়া থানার দারোগার উদ্দেশ্যে প্রস্থান করিল। গঙ্গামণি একটা হুলস্থুল করিবার উদ্দেশ্যে চেলাকাঠ হাতে করিয়া সোজা শম্ভুর উঠানে আসিয়া দাঁড়াইল। উচ্চকণ্ঠে কহিল, কেমন গো ছোট কর্তা, ছেলেকে দিয়ে আমাকে মার খাওয়াবে? এখন বাপ বেটা একসঙ্গে ফাটকে যাও। শম্ভু ভয় পাইয়া কাছে আসিয়া গঙ্গামণির একটা হাত চাপিয়া ধরিয়া কহিল, মাইরি বলছি বড় বৌঠান, আমরা কিচ্ছু জানি নে। গঙ্গামণি শম্ভুর মুখের উপরেই 16 আনা দোষ চাপাইয়া সত্য মিথ্যায় জড়াইয়া গয়ারামের কীর্তি বিবৃত করিল। এই ছেলেটাকে যাহারা জানে তাহাদের পক্ষে ঘটনাটা অবিশ্বাস করা শক্ত। শম্ভু অনুনয় করিয়া গঙ্গামণিকে কহিল, আমার দিব্যি বড় বৌঠান, দাদা সত্যি কি থানায় গেছে? তাহার করুণ কণ্ঠস্বরে কতকটা নরম হইয়া বড় বউ জোর দিয়া বলিল, তোমার দিব্যি ঠাকুরপো গেছে, সঙ্গে আমাদের পাঁচুও গেছে। শম্ভু অত্যন্ত ভীত হইয়া উঠিল। ছোট বউ স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, নি তো বলি দিদি, কোথায় যে নদীর ওপর সরকারি পুল হচ্ছে, কত লোক খাটতে যাচ্ছে, সে তাই নিয়ে গিয়ে ওরে কাজে লাগিয়ে দাও। তা না স্কুলে দিয়েছে পড়তে, ছেলে যেন আর উকিল মোক্তার হবে। যাও এখন বাপ বেটাতে মিলে ফাটকে খাটকে যাও। বড় বউ চুপ করিয়া রহিল। শম্ভু তাহার হাতটা ধরিয়া বলিল, আমি কালই ছোঁড়াকে নিয়ে গিয়ে 5 লাখ পুলে কাজ লাগিয়ে দেব বৌঠান, দাদাকে ঠান্ডা করো, আর এমন হবে না। তাহার স্ত্রী কহিল, ঝগড়াঝাটি তো শুধু ওই ড্যাকরার জন্যে, তোমাকেও তো কতবার বলেছি দিদি, ওরে ঘরে দূরে ঢুকতে দিও না, আশকারা দিও না। তোমাকে বলছি শোনো, পুলের কাজে ওকে পাঠিয়ে দাও, পাড়া জুড়ু। শম্ভু মাতৃদিব্য করিল যে কাল যেমন করিয়া হোক ছোড়াকে গ্রাম ছাড়া করিয়া তবে সে জলগ্রহণ করিবে। গঙ্গামণি এ কথাতেও কোনো কথা কহিল না, হাতের কাঠটা ফেলিয়া দিয়া নিঃশব্দে বাড়ি ফিরিয়া গেল। অপরাহ্নবেলায় গঙ্গামণি বিষণ্ণ মুখে রান্নাঘরের দোরে বসিয়া খাবার আয়োজন করিতেছিল। গয়ারাম উঁকি ঝুঁকি মারিয়া প্রবেশ করিল। একেবারে পিছনে আসিয়া ডাক দিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা চমকিত হইয়া উঠিলেন, কিন্তু কথা কহিলেন না। গয়ারাম অদূরে ক্লান্তভাবে বসিয়া পড়িয়া কহিল, আচ্ছা যা আছে তাই দে, আমার বড্ড খিদে পেয়েছে। গঙ্গামণি সক্রোধে বলিয়া উঠিলেন, বেহায়া মুখ পোড়া, আবার আমার কাছে এসেছিস খিদে বলে? দূরা দূরা এখান থেকে। আনাম জাদা, আমি আবার দেবো তোমায় খেতে? গয়া বলিল, তুই দিবিনি তো কে দেবে? কেন তুই ইঁদুরের দোষ দিয়ে মিছে কথা বললি? দে না খেতে শিগগিরি, রাক্ষসী, আমার পেটে জ্বলে গেল। মনে মনে একটু নরম হইয়া গঙ্গামণি বলিলেন, পেট জ্বলে থাকে তোর সৎমার কাছে যা। গয়া বলিল, সে আবাগির নাকি আমি আর মুখ দেখবো? ওনার মুখে কম শয়তান? ওই গিয়ে লাগিয়েছে বলেই তো বাবা তোর হাত থেকে বাঁশ পাতা কেড়ে নিয়েছে। আর তুই রাক্ষসী, নিজে পাতা আনতে গিয়ে অপমান হলি, কেন আমায় বললিনি? ওই বাঁশ যার সমস্ত যদি না আমি আগুন লাগিয়ে দিয়ে পোড়াই, তো আমার নাম গয়া নয়। আবাগি আমায় বলে কি জানিস? তোর জ্যাঠাইমা থানায় খবর পাঠিয়েছে, দারোগা এসে বেঁধে নিয়ে তোকে জেলে দেবে। গঙ্গামণি কহিলেন, তোর জ্যাঠামশাই পাঁচুকে সঙ্গে নিয়ে গেছেই তো থানায়, তুই আমার গায়ে হাত তুলিস? এত বড় তোর আসপদ্দা! কেন তুই রাগের সময় আমায় আটকাতে গেলি? গঙ্গামণি বলিলেন, তাই আমাকে মারবি? হ্যাঁ, যা এখন ফাটকে বাঁধা থাকবে যা। গয়া বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইয়া বলিল, ই তুই আমাকে ফাটকে দিবি? দে না, দিয়ে একবার মজা দেখ না। আপনি কেঁদে কেঁদে মরে যাবি, আমার কি হবে? আমার কিচ্ছু হবে না। গঙ্গামণি কহিলেন,
আমার বয়ে গেছে কাঁদতে, যা আমার সুমুখ থেকে যা বলছি। 70 বালাই কোথাকার। গয়া চেঁচাইয়া কহিল, তুই আগে খেতে দে না, তবে তো যাব। কখন 7 সকালে 2টি মুড়ি খেয়েছি বলতো। এমন সময় শিবু পাঁচুকে লইয়া থানা হইতে ফিরিয়া আসিল এবং গয়ার প্রতি চোখ পড়িবা মাত্রই চিৎকার করিল, হারামজাদা পাজি আবার আমার বাড়িতে ঢুকেছে, বেরো বেরো বলছি পাঁচু, ধর ওকে, শুয়োরকে ধর। বিদ্যুৎ বেগে গয়ারাম দরজা দিয়ে দৌড় মারিল, চেঁচাইয়া বলিয়া গেল, পেঁচো শালার একটা ঠ্যাং যদি ভেঙে না দি তো আমার নাম গয়ারাম নয়। ক্রুদ্ধ শিবু স্ত্রীকে বলিল, এই যে তোর আশকারা পেয়ে ও এমন হয়েছে, আর যদি কখনো হারামজাদাকে বাড়ি ঢুকতে দিস তো তোর অতি বড় দিব্যি রইল। কাল সকালেই যদি পুলিশ পেয়াদা দিয়ে ওর হাতে দড়ি না পড়াই তো দেখো। গঙ্গামণি কাঠ হইয়া বসিয়া রহিল, একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। পরদিন বেলা 10টার সময় দারোগাবাবু উপযুক্ত দক্ষিণাদি গ্রহণ করিয়া কনস্টেবল ও চৌকিদার লইয়া তদন্ত করিতে উপস্থিত হইলেন। অনধিকার প্রবেশ, জিনিসপত্র তছরূপ, চেলা কাছের দ্বারা স্ত্রীলোকের অঙ্গে প্রহার ইত্যাদি বড় বড় ধারার অভিযোগ। সমস্ত গ্রামময় একটা হুলস্থুল পড়িয়া গেল। প্রধান আসামি গয়ারাম, তাহাকে কৌশলে ধরিয়া আনিয়া হাজির করিতেই সে ভয়ে কাঁদিয়া বলিল, আমাকে কেউ দেখতে পারে না বলে আমাকে ফাটকে দিতে চাইছে। দারোগা বুড়া মানুষ, আসামির বয়স এবং কান্না দেখিয়া তাহার দয়া হইল। জিজ্ঞাসা করিলেন, তোমাকে কেউ ভালোবাসে না গয়ারাম? গয়া কহিল, আমাকে শুধু আমার জ্যাঠাইমা ভালোবাসে, আর কেউ না। দারোগা প্রশ্ন করিল, তবে জ্যাঠাইমাকে মেরেছ কেন? গয়া বলিল, না, মারিনি। কপাটের আড়ালে গঙ্গামণি দাঁড়াইয়াছিলেন, সেই দিকে চাহিয়া কহিল, তোকে আমি কখন মেরেছি জ্যাঠাইমা? পাঁচু নিকটে বসিয়াছিল, সে একটু কটাক্ষে চাহিয়া কহিল, দিদি, হুজুর জিজ্ঞেস করছেন, সত্যি কথা বলো। গঙ্গামণি অস্ফুটে যাহা কহিলেন, পাঁচু তাহাই পরিস্ফুট করিয়া বলিল, হ্যাঁ হুজুর, আমার দিদি বলছেন ও মেরেছে। গয়া অগ্নিমূর্তি হইয়া চেঁচাইয়া উঠিল, দেখবে তো, আমি তোর যদি পা না ভাঙি তো। কথাটা তার সম্পূর্ণ হইতে পাইল না, কাঁদিয়া ফেলিল। পাঁচু উত্তেজিত হইয়া বলিয়া উঠিল, দেখলেন দেখলেন হুজুর, হুজুরের সম্মুখেই বলতে পা ভেঙে দেবে, আড়ালেও খুন করতে পারে, ওকে বাঁধবার হুকুম দিন। দারোগা শুধু একটু হাসিলেন। গয়া চোখ মুছিতে মুছিতে বলিল, আমার মা নেই তাই, নইলে। যে মাকে তাহার মনেও নাই, মনে করিবার কখনো প্রয়োজনও হয় নাই, আজ বিপদের দিনে অকস্মাৎ তাহাকেই ডাকিয়া সে ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। দ্বিতীয় আসামি শম্ভুর বিরুদ্ধে কোনো কথাই প্রমাণ হইল না। দারোগাবাবু আদালতে নালিশ করিবার হুকুম দিয়া রিপোর্ট লিখিয়া চলিয়া গেলেন। পাঁচু মামলা চালানো ও তাহার তদ্বিরের দায়িত্ব গ্রহণ করিল এবং গয়ার যে কঠিন শাস্তি হইবে এই কথা চতুর্দিকে বলিয়া বেড়াইতে লাগিল। কিন্তু গয়া সম্পূর্ণ নিরুদ্দেশ। পাড়া প্রতিবেশীরা শিবুর এই আচরণে অত্যন্ত নিন্দা করিতে লাগিল। শিবু তাহাদের সহিত লড়াই করিয়া বেড়াইতে লাগিল, কিন্তু শিবুর স্ত্রী একেবারে চুপচাপ। সেদিন গয়ার এক দূর সম্পর্কের মাসি খবর শুনিয়া শিবুর বাড়ি বহিয়া তাহার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলিয়া গালিগালাজ করিয়া গেল, কিন্তু গঙ্গামণি একেবারে নির্বাক হইয়া রহিল। সেদিন দুপুরবেলায় শিবু বাড়ি ছিল না। শম্ভু আসিয়া বাঁশঝাড় হইতে গোটা কয়েক বাঁশ কাটিয়া লইয়া গেল। শিবুর স্ত্রী বাহিরে আসিয়া সচক্ষে সমস্ত দেখিল, কিন্তু বাধা দেওয়া দূরে থাকুক, আজ সে কাছেও ঘেঁষিল না। দিন দুই পরে সংবাদ শুনিয়া শিবু লাফাইতে লাগিল। স্ত্রীকে আসিয়া কহিল, ঘরের পাশ থেকে সে বাঁশ কেটে নিয়ে গেল,
আর তুই টের পেলি নে? তাহার স্ত্রী বলিল, কেন টের পাব না? আমি চোখেই তো সব দেখেছি। শিবু ক্রুদ্ধ হইয়া কহিল, তবু তুই আমাকে জানালি নে? গঙ্গামণি বলিল, জানাবো আবার কি? বাঁশ ঝাড় কি তোমার একার? ঠাকুরপোর তাতে ভাগ নেই? শিবু বিস্ময়ে হতবুদ্ধি হইয়া শুধু কহিল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সেদিন সন্ধ্যার পর পাঁচু সদর হইতে ফিরিয়া আসিয়া শিবুকে কহিল, বুঝলে সামন্তমশাই, ওয়ারিন বের করে তবে আসছি। এখন কোথায় আছে জানতে পারলেই হয়। শিবুর কি এক প্রকার ভয়ানক জিদ চড়িয়া গিয়াছিল। সে কহিল, যত খরচ হোক, ছোঁড়াকে ধরাই চাই। তাকে জেলে পুরে তবে আমার অন্য কাজ। তারপরে উভয়ের নানা পরামর্শ চলিতে লাগিল। কিন্তু রাত্রে 11টা বাজিয়া গেল, ভিতর হইতে আহারের আহ্বান আসে না দেখিয়া শিবু আশ্চর্য হইয়া রান্নাঘরে গিয়া দেখিল ঘর অন্ধকার। শোবার ঘরে ঢুকিয়া দেখিল স্ত্রী মেঝের উপর মাদুর পাতিয়া শুইয়া আছে। শিবু ক্রুদ্ধ এবং আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, খাবার হয়ে গেছে তো আমাদের ডাকিসনি কেন? গঙ্গামণি বলিল, কে রাঁধলে যে খাবার হয়ে গেছে? আমার শরীর ভালো নেই, আজ আমি রাঁধতে পারবো না। নিদারুণ ক্ষুধার জ্বালা শিবু আর সহিতে পারিল না। শায়িত স্ত্রীর পিঠের উপর একটা লাথি মারিয়া বলিল, আজকাল রোজ আসো, রোজ পারবো না। পারবি না তো বেরো, বেরো আমার বাড়ি থেকে। গঙ্গামণি কথাও কহিল না, উঠিয়াও বসিল না। যেমন শুইয়াছিল তেমনি পড়িয়া রহিল। সে রাত্রে শালা ভগ্নিপতি কাহারও খাওয়া হইল না। সকালবেলা দেখা গেল গঙ্গামণি বাটিতে নাই। এদিকে ওদিকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাঁচু কহিল, দিদি নিশ্চয় আমাদের বাড়িতে চলে গেছে। বিকেলবেলা খবর পাওয়া গেল গঙ্গামণি বাপের বাড়ি যায় নাই। পাঁচু বলিল, দিদি তাহলে নিশ্চয় পিসিমার বাড়ি চলে গেছে। শিবু স্ত্রীকে অত্যন্ত ভালোবাসিত। সে মুখে বলিল বটে, যেখানে খুশি যাগ্গে মরুগ্গে, কিন্তু ভিতরে ভিতরে অনুতপ্ত এবং উৎকণ্ঠিত হইয়া উঠিল। তবুও রাগের উপর দিন 5-6 কাটিয়া গেল। এদিকে কাজকর্ম লইয়া, গরু বাছুর লইয়া সংসার তাহার এক প্রকার অচল হইয়া উঠিল। 7 দিনের দিন সে নিজের পৌরুষ বিসর্জন দিয়া পিসির বাড়িতে গরুর গাড়ি পাঠাইয়া দিল। পরদিন শূন্য গাড়ি ফিরিয়া আসিয়া সংবাদ দিল সেখানে কেহ নাই। শিবু মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সারা দিন স্নানাহার নাই। শিবু মরার মতো একটা তক্তপোষের ওপর পড়িয়াছিল। পাঁচু অত্যন্ত উত্তেজিতভাবে ঘরে ঢুকিয়া কহিল, সামন্তমশাই, সন্ধান পাওয়া গেছে। শিবু ধড়মড় করিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায় কোথায়, কে খবর দিলে? হ্যাঁ, অসুখ বিসুখ কিছু হয়নি তো? গাড়ি নিয়ে চল না, এখনই দুজনে যাই। পাঁচু বলিল, দিদির কথা নয়, গয়ার সন্ধান পাওয়া গেছে। শিবু আবার শুইয়া পড়িল, কোনো কথা কহিল না। তখন পাঁচু বহু প্রকারে বুঝাইতে লাগিল যে এ সুযোগ কোনো মতে হাতছাড়া করা উচিত নয়। দিদি তো একদিন আসিবেই, কিন্তু তখন আর এ বেটাকে বাগে পাওয়া যাইবে না। দিদি ফিরে আসতে আসতে কাজটা শেষ করা চাই। সে এসে পড়লে হয়তো আর হবেই না। শিবু রাজি হইল, কিন্তু আপনার খালি ঘরের দিকে চাহিয়া পরের উপর প্রতিশোধ লইবার জোর আর সে কোনো মতেই নিজের মধ্যে খুঁজিয়া পাইতেছিল না। পরদিন রাত্রি থাকিতেই তাহারা আদালতের পেয়াদা প্রভৃতি লইয়া বাহির হইয়া পড়িল। পথে পাঁচু জানাইল যে খবর পাওয়া গেছে শম্ভু তাহাকে পাঁচলার সরকারি পুলের কাজে নাম ভাড়াইয়া ভর্তি করিয়া দিয়াছে। সেইখানেই তাহাকে গ্রেপ্তার করিতে হইবে। শিবু বরাবর চুপ করিয়াই ছিল, তখনও চুপ করিয়া রহিল। তাহারা গ্রামে যখন প্রবেশ করিল তখন বেলা দ্বিপ্রহর। গ্রামের সর্বত্রই ছোট ছোট ঘর বাঁধিয়া জনমজুরেরা বাস করিতেছে। অনেক জিজ্ঞাসাবাদের পর একজন কহিল, ও, যে ছেলেটা সাহেবের বাংলা লেখাপড়ার কাজ করছে সে তো, তার ঘর ওই যে, বলিয়া একখানা ক্ষুদ্র কুটির দেখাইয়া দিল। তাহারা গুঁড়ি মারিয়া পা টিপিয়া অনেক কষ্টে তাহার পাশে আসিয়া দাঁড়াইল। ভিতরে গয়ারামের গলা শুনিতে পাওয়া গেল।
পাঁচু পুলকে উচ্ছ্বসিত হইয়া পেয়াদা এবং শিবুকে লইয়া বীর ও দর্পে অকস্মাৎ কুটিরের উন্মুক্ত দ্বার রোধ করিয়া দাঁড়াইল। তক্ষুনি তাহার সমস্ত মুখ বিস্ময়ে, ক্ষোভে, নিরাশায় কালো হইয়া গেল। তাহার দিদি ভাত বাড়িয়া দিয়া একটা হাত পাখা লইয়া বাতাস করিতেছে এবং গয়ারাম ভোজনে বসিয়াছে। শিবুকে দেখিতে পাইয়া গঙ্গামণি মাথায় আঁচলটা তুলিয়া দিয়া শুধু কহিল, তোমরা একটু জিরিয়ে নিয়ে নদী থেকে নিয়ে এসো গে, আমি ততক্ষণ আর এক হাঁড়ি ভাত চড়িয়ে দিগে। কি কেমন লাগলো গল্পটা জানাবি কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ। আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।